আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে পদ্মজা উপন্যাসটি সম্পূর্ণ ব্যাখ্যা করার চেষ্টা করব। যে বইটা খুবই আলোচিত এবং রিলিজ হয়েছে। আপনারা যারা সময়ের অভাবে গল্পটা পড়তে পারছেন না কিন্তু কাহিনীগুলো জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। পদ্মজার গল্পটি একটা 400 পৃষ্ঠার বড় একটা উপন্যাস এবং খুবই সুন্দরভাবে লেখা রয়েছে। যারা উপন্যাস পড়তে ভালোবাসেন তারা আসল মজা পেতে অবশ্যই উপন্যাসটা পড়তে হবে। এবং অনেক বড়, অনেকগুলো প্লট, অনেক ঘটনা আমি এখানে স্কিপ করে গিয়েছি। শুধু মূল কিছু বিষয়বস্তু যেগুলো আমি বুঝতে পেরেছি সেগুলো আপনাদের সামনে উপস্থিত করেছি। তো আশা করি ভালো লাগবে আপনাদের এবং আসল গল্পটা পড়ার জন্য সকলের কাছে অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। পদ্মজা গল্পটি একটা জেলখানার মধ্যে শুরু হয়। সেখানে দেখানো হয় যে পদ্মজাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তাকে তুষার নামে এক ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদ করছে এবং সে কোনোভাবে কোনো উত্তর দিচ্ছে না। তো ফাইনালি পদ্মজা বলতে শুরু করে তার গ্রামের ঘটনা। তার গ্রামের নাম অলন্তপুর এবং সেখানে শুরুতে দেখা যায় যে একটা ঘটক বাড়িতে এসেছে এবং পদ্মজার বিয়ে নিয়ে কথা বলছে, কিন্তু পদ্মজার মা হেমলতা তাকে ফিরে দিচ্ছে। সে চাচ্ছে যে তার মেয়ে এসএসসি পাশ করবে, তারপর বিয়ে দেবে। তো পদ্মজা এবং তার মায়ের খুবই ভালো সম্পর্ক এবং তাদের দুটা বোন রয়েছে, একটা হলো পূর্ণা এবং আরেকটা হলো প্রেমা, এবং তাদের একটা পালিত ভাই রয়েছে যেটার নাম হলো প্রান্ত। এবং পদ্মজার মায়ের নাম হেমলতা সেন, তার মায়ের নাম হেমলতা এবং তার পিতার নাম হলো মোর্শেদ। তো এই নিয়ে তাদের ছোট্ট পরিবার এবং সুখের সংসার, এবং হেমলতা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে এবং তার বাবা মাঝি এবং নৌকা চালায় এবং মাছ টাছ ধরে। এই নিয়ে তাদের সংসার চলছে। তো শুরুতে একটা ক্লাইম্যাক্স চলে আসে এবং দেখা যায় যে পদ্মজার একটা দূর সম্পর্কের মামা রয়েছে যার নাম হানিফ। সে পদ্মজাকে নানাভাবে ছোঁয়ার চেষ্টা করে এবং খারাপ ছোঁয়া দেওয়ার চেষ্টা করে, এবং এক পর্যায়ে পদ্মজার মা সেটা খেয়াল করে এবং পদ্মজার কাছ থেকে জানতে পারে যে তার মামা তার সাথে এরকম খারাপ আচরণ করেছে। এবং সেটা ছিল প্রায় 6 বছর আগের ঘটনা, যখন বাড়িতে কেউ ছিল না। তখন সেই হানিফ তাকে খারাপভাবে ছোঁয়ার চেষ্টা করে এবং সে তার উপর পেরে না উঠে তাকে গরম সিগারেট দিয়ে তাকে সেঁক দিয়ে একটা জায়গায় কালো যখন দাগ বানিয়ে দেয়। সেই দাগটা এখনও আছে এবং পদ্মজার মা সেটা আগে জানা ছিল না, সেটা সেদিনই সে জানতে পারে এবং সেই ক্ষতস্থানটাও দেখে। তো এরপর হেমন্ত বলে ওঠে যে এই ক্ষতস্থানটি সে হানিফের রক্ত দিয়ে মুছবে। তো এরপর ঘটনাটি পরের দিন সকালে দেখা যায় যে সেই হানিফকে কেউ কুপিয়ে হত্যা করেছে। তো পদ্মজার বুঝতে বাকি থাকে না যে এটা তার মা হেমলতা সেনই করেছে এবং সে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু হেমলতা সোজাসাপটা কোনো উত্তর দেয় না। তো এ নিয়ে পরের স্টেপে চলে যায়। তো পরের স্টেপে দেখা যায় যে পদ্মজার বাবা মোর্শেদ তাকে বেশি ভালোবাসে না এবং সে যে তার মেয়ে সেই হিসেবে স্বীকার করে না। তো পদ্মজা হেমলতাকে জিজ্ঞাসা করে যে সে কি তার মেয়ে নয়। তো পদ্মজার মা বলে সে অবশ্যই তার মেয়ে, তাহলে বাবা কেন এমন করে। সে প্রশ্নের উত্তর সে দিতে পারে না এবং সেটা একটা টুইস্ট হিসেবে রাখা হয় সামনের জন্য। এরপরে দেখা যায় যে বাড়িতে পাশে একটা শুটিং করার জন্য কিছু সিনেমা স্পটের লোক এসেছে এবং সেখানে নায়ক থাকে লিখন নামে সেই নায়কের উদয় হয় এবং তারা শুটিংয়ের জন্য এই পদ্মজার বাড়ির পাশের রুমটায় সেখানে ভাড়া নেয় এবং সেখানে শুটিংয়ের কাজ চলছে এবং পদ্মজা সেই শুটিং দেখতে পায় না, কিন্তু তার ছোট বোন পূর্ণা সেখানে শুটিং দেখে এবং প্রায় লিখনের ফ্যান হয়ে যায়। এবং পদ্মজা অত্যন্ত রূপবতী এবং গুণবতী এবং সৌন্দর্যে কোনো কমতি নেই, যেই দেখে সেই ফিদা হয়ে যায় পদ্মজার প্রতি। তো সিনেমার শুটিং স্পটের কিছু বাজে চরিত্রের লোক থাকে যারা পদ্মজাকে একবার দেখে ফেলে বা তার পিছনে এবং তাকে দেখার জন্য বাড়ি আশেপাশে কানা ঘেঁষা শুরু করে। তো পদ্মজা মা সেটা টের পেয়ে রাত্রে পাহারা দেয় এবং একবার একজনকে লাঠি ছুঁড়ে মারে। তো কোনো এক পর্যায়ে লিখন পদ্মজাকে দেখে ফেলে এবং লিখন সেই নায়ক, সিনেমার নায়ক যে অত্যন্ত সুদর্শন, পদ্মজা যেমন সুদর্শনী তেমনি লিখনও সুদর্শন। তো লিখন পদ্মজাকে দেখে ফেলে এবং দেখা মাত্র তার থেকে চোখ সরাতে পারে না এবং তার প্রেমে পড়ে যায়। তো কোনোভাবে একটা চিঠি লেখে পদ্মজাকে এবং তার বোনের মাধ্যমে তার কাছে পাঠায় এবং
চিঠি পেয়ে পদ্মজা সেটা লুকিয়ে রাখে এবং তার মায়ের কাছ থেকে লুকিয়ে রাখে এবং রাত্রে বের করে পড়ে। ছোট্ট একটা লাইন লেখা ছিল যে পদ্মজা অনেক সুন্দরী, এরকম কিছু একটা। তো তারপরে পূর্ণা এবং পদ্মজা স্কুল থেকে ফেরার পথেও লিখন রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং পদ্মজার জন্য অপেক্ষা করে এবং তার সাথে শুধু চিঠি দিয়ে যোগাযোগ হয়। তো লিখনই শুধু চিঠি পাঠায়, কিন্তু পদ্মজা মনে মনে শুধু সে চিঠিটা পড়ে এবং তার ভিতরে ফিলিংস কাজ করে, কিন্তু সে কোনো উত্তর লেখে না বা কিছুই লেখে না। এদিকে লিখন তার বিয়ের প্রস্তাব পাঠায় পদ্মজার বাবার কাছে, কিন্তু তার বাবা বাড়িতে সেটা নিয়ে কোনো কিছুই বলতে পারে না, কারণ হেমলতা পদ্মজাকে এখনই বিয়ে দিতে চায় না। তো এই জন্য লিখন জানতে পারে যে পদ্মজার বিয়ে দিতে চায় আসলে পরীক্ষার পরে, এসএসসি পরীক্ষার পরে। তো লিখন সেই প্রস্তুতি নিয়ে ফিরে যায় যে বিয়ের পরেই প্রস্তাব পাঠাবে ফাইনালি ফ্যামিলিগতভাবে। তো এরই মাঝে একবার সে 1 মাস বা 2 মাস পরে সে পদ্মজাকে দেখতে আসে এবং রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং দেখাও হয় এবং চিঠি বিনিময় হয়। সেখানে সে বিয়ের প্রস্তাবের কথা জানায় যে সে পরীক্ষা শেষ হলে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে এবং তাকে সে অনেক ভালোবেসে ফেলেছে এবং তার জন্য সে সব কিছু করতে রাজি আছে এবং তার কোনো কিছুই ভালো লাগছে না তাকে ছাড়া, এরকম জানায়। তো পর্যায়ে মানে শুধু সেই ফিলিংসটাই কাজ করে, কিন্তু সে সামনে এরই মধ্যে দিয়ে তাদের পদ্মজার এসএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসে এবং তাকে যেহেতু বোর্ড পরীক্ষা হবে এবং কেন্দ্রটা গ্রাম থেকে দূরে অবস্থিত হয়, সেজন্য পদ্মজাকে তার মা কোনো এক আত্মীয় বাড়িতে রেখে আসে এবং সেখান থেকে সে পরীক্ষা দেবে এবং পদ্মজা মা বাড়িতে ফিরে আসে এবং পরীক্ষা দিয়ে শেষ করে পদ্মজা যখন বাড়ি ফিরে আসে তখন তার মাকে দেখতে পায় না এবং জানতে পারে যে তার মা তার একটা খালাতো বোনের বিয়ে ঠিক করার জন্য ঢাকা গিয়েছে এবং বাড়িতে কেউ নেই। পূর্ণা এবং প্রেমা কোথায় যেন গিয়েছে তাদের পাশের বাড়ি। তো পদ্মজা বাড়িতে একা থাকে সেদিন রাত্রেই অনেক ঝড় শুরু হয় এবং বৃষ্টি। সেই ঝড় বৃষ্টিতে এক অজ্ঞাত ব্যক্তি তার পদ্মজার বাড়িতে আশ্রয় নেয়। তো সেখানে আশ্রয় নেওয়ার কারণে পদ্মজা তাকে নিষেধ করে চলে যেতে বলে, কিন্তু লোকটি বলে যে তার বৃষ্টিতে রোগ আছে, তো বৃষ্টিতে ভিজলে সে অসুস্থ হয়ে পড়বে, সেজন্য সে এখানে আশ্রয় নিয়েছে। তো বৃষ্টি থামলে সে চলে যাবে। তো পদ্মজা অনেক দরজা আটকে রাখে যাতে লোকটি কোনোভাবে তার ক্ষতি করতে না পারে। তো এরপর লোকটি তার পরিচয় দেয় যে তার নাম আমির হাওলাদার এবং তার বাড়ি এই গ্রামেই এবং সেই মজিদ মাতব্বরের ছেলে, মজিদ হাওলাদারের ছেলে যে গ্রামের মাতব্বর। তখন পদ্মজা তাকে চিনতে পারে এবং আশঙ্কা মুক্ত হয় যে লোকটি তাদের গ্রামেরই, কোনো সমস্যা হয় না। তো পদ্মজা এক পর্যায়ে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয় এবং এই সুযোগে আমির হাওলাদার পদ্মজাকে দেখে ফেলে এবং প্রথম দেখাতেই রূপে তার মাথা ছুটে যায় এবং তাকে খুবই সে পছন্দ করে ফেলে যে এত রূপবতী একটা মেয়ে এই গ্রামে আছে, সে বিশ্বাসই করতে পারে না। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় এবং তাদের মধ্যে একটা কথাবার্তা হয়। পদ্মজা তাকে বারবার চলে যাওয়ার জন্য বলে যে গ্রামের মানুষ ভালো না, আপনি চলে যান, কিন্তু সে চলে যায় না। আমির হাওলাদার সেখানে থেকে যায়। পদ্মজার সৌন্দর্য আরও মুগ্ধ হয়ে সে আরও যেতে চায় না। তো এক পর্যায়ে অন্য দিকে দেখা যায় যে ঝড় বৃষ্টির কারণে হেমলতা আসতে দেরি হচ্ছে এবং সে তার মেয়ের জন্য চিন্তা ভাবনা করছে যে সে আজ নাই বাড়িতে। অন্যদিকে দেখা যায় যে পদ্মজার বাবা মোর্শেদ, সে 2টা বিবাহ করেছিল, তার দ্বিতীয় স্ত্রী তার কাছে স্বীকৃতি না পেয়ে গ্রামের কোনো এক মুরব্বীর কাছে যে আশ্রয় নিয়েছে এবং তাকে ঘটনা সব বিস্তারে বলেছে যে তাকে যেন সে ঘরে তুলে দেয়। তো সেই লোকটি সুযোগ পেয়ে যায় পদ্মজার বাবার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য। সে কারণে সে আরও কিছু লোকজনকে নিয়ে পদ্মজার বাইরে রওনা দেয় যে পদ্মজার বাবাকে আজকে হাতে নাতে ধরবে এবং হ্যাস্ত যেন করতে পারে।
তারও লোকজন নিয়ে এসে সে পদ্মজার বাড়িতে এসে দেখতে পায় যে বাড়ি একদম নীরবতা, বাইরে একটা ছেলে বসে আছে শুধু। তাকে দেখে তাদের পরিকল্পনা আরও চেঞ্জ হয়ে যায় এবং তারা তাকে জিজ্ঞাসা করে বাড়িতে আর কে আছে। তখন সেই লোকটি বলে যে এখানে শুধু পদ্মজাই আছে। তখন তারা আরও সন্দেহপ্রবণ হয়ে ওঠে এবং তারা ছেলেটিকে চেনে, যেটা আমি হাওলাদার এই গ্রামেরই মাতব্বরের ছেলে, এবং তার থেকেও তারা একটা প্রতিশোধ পরায়ণ ওঠে এবং তার প্রতি প্রতিশোধ নিতে তার প্রতি মিথ্যা একটা দেয়, কলঙ্ক দেয় এবং সাথে পদ্মজাকেও কলঙ্কিত করে। এবং তারা আরও আশেপাশের লোক জড়ো করে এবং সবাইকে জানায় যে এই একটা বাড়িতে শুধু একটা ছেলে এবং মেয়ে একসাথে আছে এবং তারা কুকর্ম করেছে। এই নিয়ে হই হুল্লাস শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে বাড়ির পাশের চাচিকে ডেকে এনে পদ্মজারকে বেঁধে রাখা হয়, মানে ধরে রাখা হয়, এবং আমির হাওলাদারও কেউ ধরে রাখা হয়। আমির হাওলাদারের নামে এরকম কুৎসা রটানোর কারণে সে হস্তাধস্তি শুরু হয়ে যায়, কিন্তু তাদের এতগুলো লোকের সাথে কিছুতেই পেরে ওঠে না। তো দুজনের প্রতি তারা অবাধ এবং এরপর প্রেমা পূর্ণা ফিরে আসে মাঝখানে এবং তারা তার বোনকে এমন অবস্থা দেখতে পেয়ে হকচকিয়ে যায় এবং তারা আপা আপা বলে চিৎকার করে এবং গ্রামের লোকেরা এই সুযোগে তাদেরকেও দূরে সরিয়ে দেয় এবং কিছু খারাপ লোক তাদেরকে খারাপভাবে স্পর্শ করে, পূর্ণাকে খারাপভাবে স্পর্শ করে, যেটা পূর্ণা খুবই খারাপ লাগে এবং খুবই ঘৃণা আসতে শুরু করে। এবং এসব কিছুর মধ্যে অন্যদিকে দেখা যে হেমলতা আসছে নদী দিয়ে এবং নৌকা ফিরে এসে আসতে দেরি হয়ে যায় এবং ঘটনার শেষ দিকে হেমলতা বাড়িতে এসে পৌঁছায় এবং সে এসব ঘটনা দেখে হতভম্ব হয়ে যায়, এটা কীভাবে ঘটতে পারে এরকম ঘটনা। এবং সে অন্যদের থেকে শুনে যে কে কে এসেছিল এবং কী কী ঘটনা হয়েছে। সে রাগে থাকতে পারে না যে তার মেয়ের সাথে এরকম খারাপ কাজ হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। তো গ্রামের অন্যান্য লোকের সাথে সব কিছু মিলে নির্ধারণ করা হয় যে পরের দিন বিচার সভা বসবে এবং পদ্মজা এবং আমির হাওলাদারের কুকর্মের বিচার হবে। তো বিচারের দিন ধারণ করা হয় পরের দিন। এর মধ্যে পদ্মজার ঘটনাটি নিয়ে খুবই হতভম্ব হয় এবং পূর্ণা যে উঠতি বয়সে রয়েছে তাকে খারাপভাবে স্পর্শ করা হয়েছে, সেজন্য সে খুবই কাঁদছে এবং খুবই লজ্জিত এবং খুবই খারাপ অবস্থায় দিন যাচ্ছে তাদের পরিবারটির মধ্যে। এরপর সকালে অনেক বৃষ্টি ঝড়ের জন্য বিচার কার্যটা পিছিয়ে বিকালে যায়। তো তারপর যে তিনজন লোক আসলে পদ্মজাদের এইভাবে আটকে ধরে রেখেছিল এবং খারাপ স্পর্শ করেছে পূর্ণাকে, তাদেরকে দেখা যায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে একটু টুইস্ট বোঝা যায় যে পদ্মজা মা হয়তো তাদের কোনো প্রতিশোধ নিয়েছে, তো সেটা সেখানে বলা হয় না। তো বিচার কার্য শুরু হয়। বিচার কার্য হলো যে দায়িত্ব পালন করে মজিদ হাওলাদার, যেটা হলো আমির হাওলাদারের বাবা। তো মজিদ হাওলাদার গ্রামবাসী যারা সেখানে গিয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা কী দেখেছো। কেউ বলে যে আমিরকে দরজা থেকে বের হতে দেখেছে, কেউ বলে বারান্দায় দেখেছে। তো এক্স্যাক্টলি যখন 2-3 জন বলে যে না তারা শুধু তাকে বারান্দায় দেখেছে, তখন মজিদ হাওলাদার বলে এতে প্রমাণিত হয় না যে তারা কুকর্ম করেছে আমির হাওলাদার এবং পদ্মজা। তো তবু মজিদ বলে যে যেহেতু কুৎসা রটনা রটেই গেছে, তো যদি পদ্মজার মা হেমলতা রাজি থাকে তাহলে পদ্মজাকে তার পুত্রবধূ বানাবে। তো হেমলতাও সাথে সাথে জবাব দিয়ে দেয় যে হ্যাঁ তারও সম্মতি রয়েছে এবং এরই মধ্যে দিয়ে পদ্মজা এবং আমির হাওলাদারের বিয়ে নির্ধারণ হয়ে যায়। তো বিচার কার্য শেষ হয় এবং সবাই বাড়িতে চলে আসে। তো এরপরে দেখা যায় যে পরের দিন আমির হাওলাদার অনেক কিছু বাজার সদাই করে নিয়ে এসেছে এবং পদ্মজার বাড়িতে এসেছে এবং পদ্মজার মাকে পা ছুঁয়ে সালাম করে। আমির হাওলাদারের ভাষা অনেক সুন্দর এবং সে সুন্দর করে কথা বলে, গুছিয়ে কথা বলে ছন্দ আকারে, যেটা পদ্মজা শুনে ভালো লাগে এবং আমির হাওলাদার পদ্মজার সাথে দেখা করতে চায় এবং পদ্মজা এক নজর দেখার জন্য সে অনেক আগ্রহ এবং পাগল প্রায় হয়ে থাকে। তো বিয়ের দিন নির্ধারণ করা হয় 7 দিন পর। এরই মাঝে তারা পদ্মজার বাড়িতে তারা দেখতে আসে এবং দিনক্ষণ নির্ধারণ করে তাকে
সোনার গহনা পরায় এবং অনেক বাজার ঘাট নিয়ে আসে এবং আমিরও তো একটা কথা বলে, সুযোগ পেলে পদ্মজার সাথে দেখা করে যায়। তো বিয়ের দিন এরকম একদম নির্ধারণ হয়ে যায় এবং বিয়ের দিনের পূর্বেই দেখা যায় লিখনের আগমন হয়েছে। এদিকে লিখন কিছুই জানে না যে পদ্মজার বিয়ে ঠিক, এবং আগের বার শুটিংয়ের সময় সে মজিদ হাওলাদারের বাড়িতে আশ্রয় নিয়েছিল, তো এবারও ঠিক মজিদ হাওলাদারের বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য এসেছে এবং সাথে লিখনের বাবা মা এসেছে। লিখনের মা কোনো মতে আসবে না যে সে তার মতো একটা নায়ক ছেলে সে কিনা গ্রামে বিয়ে করবে, কিন্তু লিখনের নাচর বান্দা সে পদ্মজাকে চাই, সেজন্য সে এই গ্রামে এসেছে এবং বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তখন মজিদ হাওলাদারের বাড়িতে উঠে জানতে পারে যে তারও ছেলের বিয়ে, এবং লিখনের বাবা বলে আমরাও তো আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি। তখন উভয় পক্ষরা জানতে পারে যে লিখন যে প্রস্তাব নিয়েছে যে আসলে তার সাথে তার ছেলের বিয়ে। সেটা জানতে পেরে লিখন খুবই হতবাক হয়ে যায় এবং খুবই কষ্ট পায় এবং কি করবে সে ভেবে চিন্তে কোনো কুল পায় না। তো এক পর্যায়ে লিখন চলে যায় তার পদ্মজার বাড়িতে এবং পদ্মজার মায়ের কাছে তার প্রস্তাব জানায়। তো পদ্মজার মা তাকে বিষয়টা বলে যে সেদিন রাতের ঘটনার কারণেই আসলে এমনটা হয়েছে, তবুও যদি পদ্মজা চায় তবে সে পদ্মজাকে লিখনের হাতে তুলে দেবে। অন্যদিকে পদ্মজার মা পদ্মজাকে বলায় যে তোর কাছে যেটা সঠিক সেটাই তুই কর, ওর কাছে মনে হয় এটা তার কাছে ভালোবাসা হয়নি, শুধু চিঠি দেয়া নেওয়া হয়েছে। তো লিখন প্রচুর পছন্দ এবং ভালোবাসা থাকা সত্ত্বেও সেদিন পদ্মজাকে নিজের করে নিতে পারে না, কারণ অলরেডি তার বিয়ে ঠিক হয়ে গেছে এবং সে সেদিনই সেখান থেকে ত্যাগ করে বাড়ি চলে যায়। তো ধুমধাম আয়োজনে এবং পালকিতে বিয়ে করতে আসে আমির হাওলাদার এবং ধুমধাম বিয়ে সম্পূর্ণ হয় এবং পদ্মজাকে পালকির চড়ে নিয়ে যাওয়া হয় এবং মাঝপথে আবার পদ্মজা দৌড়ে তার মায়ের কাছে আসে। আবারও পদ্মজার মা আমিরের হাতে তুলে দেয়, আবার নিয়ে শ্বশুর বাড়ি যায়। তো পদ্মজা আমির হাওলাদারের বাড়িতে প্রবেশ করে, অনেক সিমসাম একটা বনেদি বাড়ি, সেই বাড়িতে প্রবেশ করে এবং সেখানে অনেক বিয়ে নিয়ে যে মজা মস্তি হয় সেই মজা মস্তিগুলো করা হয়। আমিরের সাথে প্রথম রাত থাকতে দেওয়া হয় না পদ্মজাকে এবং পদ্মজাকে তার মায়ের কাছে রাখতে বলে। তার মায়ের নাম ফারিনা বেগম এবং তার ফারিনার শাশুড়ির নাম হলো নূরজাহান। তো নূরজাহান এবং ফারিনার মধ্যে দস্তাদস্তি হয় কে কার সাথে থাকবে পদ্মজা। ফাইনালি নূরজাহানের সাথে থাকে পদ্মজা। এরপরে এবারে আরও কিছু চরিত্রের সাথে পরিচয় হয়, নতুন চরিত্র, তার মধ্যে রয়েছে রিদওয়ান, টুম্পা ভাবি। তো আস্তে আস্তে চরিত্রগুলো আসবে। তো সেই রাত্রে পদ্মজা ভোরে উঠে দেখে কেউ তাকে ছোঁয়ার চেষ্টা করছে এবং চোখ মিলতে দেখে লোকটি নাই। তো পরের দিন সে সেটা একটু লুকিয়ে রাখে এবং পরে কী হয় সেটা আমিরের সাথে পরে তাদের ফ্যামিলি আমিরকে বলে সে কি রাত্রে এসেছিল, আমির বলে না সে ভোরে আসে নাই। তো আমির বুঝতে পারছে এটা কে ছিল এবং আমির আর সে যে এসেছিল আগন্তক সে তার নাম হলো রেদাওয়ান, যেটা আমিরের ভাই। তার সাথে একটু দস্তাদস্তি হয়, তখন এখানে চুকে যায় এবং পরের দিন আমির হাওলাদার এবং পদ্মজার ফুলসজ্জার রাত্রি হয় এবং তারা একসাথে থাকে এবং আমির হাওলাদার পদ্মজাকে অনেক বেশি কেয়ার করে এবং অনেক বেশি কেয়ার নেয়। তো পরের দিন তার বোনরা তাকে দেখতে আসে এবং তাকে নিয়ে যেতে আসে। তো বিয়ের ধুমধাম আয়োজন শেষ হয়। তো পদ্মজা তার নতুন বাড়ি শ্বশুর বাড়ি সেখানে কিছু ছিমছাম নীরবতা দেখতে পায় এবং খুবই একটা থ্রিলার একটা বাড়ি, থ্রিলিং, সবসময় রহস্যজনক ভাব বিদ্যমান থাকে। তো একটা বাড়ি দেখতে পাই যে একজনকে তালাবদ্ধ করে রাখা হয়েছে সেখান থেকে এবং সে পাগলামি করছে, চিল্লাচিল্লি করছে এবং পদ্মজা সে বিষয়ে খুবই আগ্রহ হয় এবং জিজ্ঞাসা করে কেন তাকে এভাবে আটকে রাখা হয়েছে। পরে বাড়ির তথ্য দেয় যে সেটা তার নাম হলো রুম্পা ভাবি, সে এই বাড়িরই ভাবি ছিল, কিন্তু এক পর্যায়ে তাকে জিনে আসর করে এবং সে পাগল হয়ে যায়, সবার সাথে পাগলামি করে।
সেজন্য তাকে রুমে আটকে রাখা হয়েছে এবং তাকে খুবই অযত্নে রাখা হয় এবং তার সাথে কেউ কথা বলে না, দেখাও করে না, শুধু মাঝে মাঝে খাবার পাঠানো হয়। তবে বিষয়টা বলতে তার খুবই খারাপ লাগে। এক পর্যায়ে সে তালা খুলে রুম্পা ভাবির সাথে দেখা করে এবং তার বিষয়ে সে তাকে সুস্থ করার জন্য চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে সে রুম্পাও পদ্মজাকে খামচা দিয়ে ধরে। বিয়ের আগে এক রাত্রে তারা সবাই মিলে নৌকা ভ্রমণে বের হয়। খুব গভীর রাত্রিবেলায় সেখানে পদ্মজা, পূর্ণা, হেমলতা এবং মোর্শেদ থাকে। তো পদ্মজার মা হেমলতা তার পূর্বের ঘটনা তাদের কাছে বলতে শুরু করে। সেখানে হেমলতার বাবা 2টি বিয়ে করেছিল, তো প্রথম পক্ষের যে তার আসল মা সে তাকে বেশি ভালোবাসে না, সে আবার দূরে অন্য কোথাও চলে যায় আর একজনের সাথে, আবার কিছু দিন পর ফেরত আসে। কিন্তু হেমলতাকে সেইভাবে আদর যত্ন করে বড় করেনি। সে অনেক অভাব অনটনের মধ্য দিয়ে বড় হয় এবং একসাথে পরীক্ষায় সে অনেক পড়াশোনা করার ইচ্ছা ছিল, কিন্তু খুব বেশি দূর পড়তে পারেনি। পড়া চলাকালীন তার একটা সুন্দরী বান্ধবী থাকে যার সাথে সে অনেক বেশি সময় কাটায়, কিন্তু সে ছিল খ্রিস্টান মেয়েটি এবং মেয়েটির একটা ভাই ছিল, সেও সুদর্শন, অনেক পয়সা ছিল। তাদের সাথে হেমলতার অনেক ভালো সম্পর্ক থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এবং হেমলতা 1971 সালের মুক্তিযুদ্ধের ট্রেনিং নেয় এবং সে যুদ্ধেও অংশগ্রহণ করে এবং যুদ্ধে অংশগ্রহণ করে সে সেখান থেকেই তার এই এত শক্তির একটা বিবরণের উৎস আমরা খুঁজে পাই। এরপরে একটা হেমলতার ঘটনা ঘটে। তার যে সুন্দরী একটা বান্ধবী ছিল এবং তার ভাই, তারা কোনো এক সময়ে গ্রামের বাড়িতে আসে তার বাবার মৃত্যুর খবর শুনে এবং অনেক ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে কাউকে দেখতে পায় না এবং বাড়ি তালা দেখতে পায়। তো সেখানে হেমলতা এবং তার সেই ছেলে বন্ধুটি ছিল এবং তারা ক্লান্ত অবস্থায় সেই বারান্দাতেই ঘুমিয়ে পড়ে পাশাপাশি। তো গ্রামের লোকেরা আবার সেই ঘটনাটি দেখে ফেলে এবং হেমলতা এবং সেই ছেলেটিকে বেধড়ক মার দেয়, মারামারি হয় এবং হেমলতা সেনের চুল কেটে একদম নেড়ে করে দেয়। তো এরকম একটা এই কুৎসা ঘটনা ঘটে এবং তার নামে অপবাদ ছড়িয়ে পড়ে। তো সেম ঘটনাটা আবার পদ্মজার সাথেও ঘটেছে। তো পদ্মজার মা সেটা নিয়েও উদ্বিগ্ন প্রকাশ করে এবং পদ্মজার এই ঘটনার কারণে তারপর তাকে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং মোর্শেদের সাথে বিয়ে দেওয়া হয়। যদিও মোর্শেদ এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু মোর্শেদ দুই আগেও একটা বিয়ে করেছিল যেটার নাম হলো বাসন্তী, যার ঘটনা আগে বলেছি। তো মোর্শেদ, হেমলতা এবং ওই যে ছেলেটিকে অনেক বেধড়ক মার দিয়ে বেড়ে যায়। বহু বছর পরে পদ্মজা জন্মানোর পূর্বে মুক্তিযুদ্ধের তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সেই খ্রিস্টান ছেলেটি এবং হেমলতার সাথে একবার দেখা হয়, কথা হয় এবং গ্রামবাসীরাও দেখে ফেলে সেই ছেলেটিকে এবং পূর্বের কথা মনে করে ফেলে। তো সেখান থেকে আসলে মোর্শেদ সন্দেহ করে যে পদ্মজা হয়তো ওই সুন্দর ছেলেটার সন্তান, যে জন্য এত সুন্দর হয়েছে। তো সেই সংশয়টা এখানে প্রকাশ করে দেয়। তো এরকম একটা অতীত ছিল পদ্মজার মায়ের এবং পদ্মজার মা ওই দুই ব্যক্তিকে খুন করে ভাসিয়ে দেয়, সেটাও স্বীকার করে এবং তারা সেই নদীতে ঘুরতে, এখন লাস্ট মুহূর্তে যখন বাড়িতে ফিরবে তখন দেখতে পায় একটা ট্রলার থেকে একটা মেয়ের লাশ ফেলে দেওয়া হচ্ছে। তারপরে পদ্মজা সাহস করে সেই লাশটি তোলে এবং দেখতে পায় মেয়েটা একদম মৃতপ্রায় এবং কিছুই আন্দাজ করতে পারে না যে কীভাবে ঘটনা ঘটলে। এখানে একটা টুইস্ট রাখা হয়। তো এরপরে ঘটনা আমরা এবার বিয়ের পরের ঘটনায় ফিরি। পদ্মজার এখন নতুন সংসার, শ্বশুরবাড়ির সংসার চলছে এবং সেখানে অনেকগুলো ঘর রয়েছে, দোতলা বিল্ডিং। এক ঘরে রুম্পাকে বন্দি করে রাখা হয়েছে এবং তার আরেকটা ঘরে তার শাশুড়ি থাকে এবং অন্য ঘরে থাকে। তো পদ্মজার সেম বয়সী একটা বান্ধবী থাকে রানী, তারা দুজনেই একসাথে পরীক্ষা দিয়েছে, তাই তো দুজনকে তুই বললে সম্বোধন করে এবং রানীর
একটা কেলেঙ্কারি ফাঁস হয় যে রানী একসময় বমি করতে থাকে এবং দেখা যায় সে প্রেগনেন্ট এবং তাকে অনেক মারধর করা হয় এবং সে অবশেষে স্বীকার করে যে তার সাথে কে নোংরামিটি করেছে, মানে তার আব্দুল নামে এক ব্যক্তি, গ্রামের ব্যক্তির সাথে তার প্রেম ছিল, সেখানে সে প্রেগনেন্ট হয়ে গেছে। তো তারা সকলে রাজি হয় আব্দুলের সাথে বিয়ের ব্যবস্থা করবে, কিন্তু পরদিন দেখা যায় আব্দুলকে কেউ মেরে ফেলেছে। তো এখানে টুইস্ট রাখা হয় যে কে বা কারা মেরে ফেলছে। তো পদ্মজা প্রায় বিয়ের 1 থেকে 1.5 মাস থাকার পরে আমির হাওলাদার তাকে শহরে নিয়ে যায় যেখানে সে অফিস করে এবং সেখানে তার দিব্যি ভালো দিন কাটছিল। তো একসময় বাড়িতে ফিরে আসে এবং জানতে পারে তার মা মারা গিয়েছে এবং তার মা অনেক বেশি অসুস্থ ছিল এবং সে চিঠি পেয়ে দৌড়ে এসেছে, আমির তাকে নিয়ে এসেছে সেখানে এবং সে অনেক কান্নাকাটি করে, তার মাকে হেরে ফেলে এবং তার মায়ের থেকে আরও কিছু গোপনীয় কথা সে জানতে পারেনি, সেই ভেবে আফসোস করতে থাকে। তখন পরের রাতে সে তার মায়ের লেখা একটি ডায়েরি খুঁজে পায় যেটা পূর্ণা তাকে বের করে দেয় এবং পদ্মজা সেই ডায়েরিটি পড়ে এবং বাকি যে ঘটনাগুলো সে বলতে পারেনি সেগুলো সেখানে বলে যায় যে ওই যে 2 ব্যক্তি ওই বৃষ্টিচ্ছন্ন রাতে তাদের এভাবে হাস্যরাজ করেছিল, পদ্মজার মা নিজ হাজারকে খুন করেছে এবং খুন করার সময় 3য় ব্যক্তিকে খুন করার আগেই দেখে রেদন তার যে দেওর সে তাকে খুন করেছে এবং পদ্মজাকে সতর্ক করে দেয় যে রেদনের থেকে দূরে থাকতে এবং তাকে আরও বলে যায় যে হাওলাদার বাড়ি তার দেখে থাকতে, সেখানে অনেক কিছু রহস্যময় আছে। তো এরকম কিছু গোপনীয় বিষয় খোলাসা করে যায় সেই ডায়েরিতে। পদ্মজার পর কলেজে পড়ে এবং তার সেখানে বান্ধবী হয় এরকম দেখানো এবং দীর্ঘ 4টি বছর কেটে যায় এবং তারপর ঘটনা দেখা হয় যে সে হাওলাদার বাড়িতে ফেরত এসেছে এবং তার একটা পরিজা নামে সন্তান হয় মেয়ে এবং সে 4 মাসের মাথায় তাকে কেউ মেরে ফেলে, তাকে হত্যা করে। পদ্মজা নিয়ে খুবই ডিপ্রেস থাকে। তো কে বা কারা মেরে ফেলে সেটাও টুইস্ট ফাঁস হয় না। তো এরই মাঝে আরও কিছুদিন কেটে পদ্মজা স্বাভাবিক হতে থাকে এবং হাওলাদার বাড়িতে ফিরে আসে। সে সেই বিষয়টি জানতে চায় যে তার মেয়েকে কে হত্যা করেছে এবং সেই টুইস্টগুলো উন্মোচন করার জন্য এবারই ও বাড়ি তোলপাড় শুরু করে এবং সে রুম্পা ভাবিকে খুঁজে বের করে যে যাকে বন্দি করে রাখা হতো, বর্তমানে তাকে 3য় তলায় রাখা হয়। পদ্মজা অনেক জোর জবরদস্তি করে রুম্পা ভাবির রুমের তালা ভেঙে তাকে একদম মারার মতো পড়ে আছে, তাকে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলে। তো এর মধ্যে ওই রুম্পার যে হাজব্যান্ড ছিল, পদ্মজা এক রাত্রে দেখতে পায় যে সেই হাজব্যান্ড তাকে রুম্পাকে রুমের ভিতরে দড়ি ঢিল মারে এবং সে দড়ি বেয়ে সে উঠে রুম্পাকে নিয়ে চলে যেতে থাকে। রুম্পা ভাবিকে নিয়ে যখন তার স্বামী পালিয়ে যায় বাড়ি থেকে, রুম্পা ভাবি থেকে সে কিছুই জানতে পারে, কিন্তু যাওয়ার সময় একটা মোটা কালো লোক তার পথ আটকায় এবং অনেক ধস্তাধস্তিতে এক পর্যায়ে পদ্মজার একটা ছুরির আঘাতে সেই লোকটি নিচে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। তো রুম্পা ভাবি স্বামী তাকে একটা চাবি দিয়ে জঙ্গলের কথা বলে চলে যায় এবং এক পর্যায়ে তারা বাড়িতে যায়। তো পদ্মজা তখনই বাসায় যে আমির হাওলাদারকে বিষয়টি বলে যে সে একটা লোককে খুন করে ফেলেছে। তো পরক্ষণে আমির হাওলাদার বাড়ির বাইরে আসে কিন্তু কোনো মৃতদেহ পড়ে থাকতে দেখে না। তখন পদ্মজার সেই রুম্পা ভাবির স্বামীর একটা কথা মনে পড়ে যায় যেখানে সে বলছে যে লাশটিকে ওরা কেউ সরিয়ে দেবে। তো সেই সিম কাজটি হয় এবং এখানে একটা ঘটনা স্কিপ হয়ে গেছে, সেটা হলো আমির হাওলাদারের বাড়িতে তার একটা ফুফাতো ভাই মৃদুল নামে একটা ছেলে আসে এবং মৃদুল দেখতে অনেক সুদর্শন এবং স্বাস্থ্যবান এবং অনেক ফর্সা। তো সবার সাথে রসিকতা করে। তো তার সাথে এক পর্যায়ে পূর্ণার পরিচয় হয় এবং তাদের মধ্যে অনেক ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক হয়। পূর্ণা মৃদুলের মাধ্যমে তাদের খোঁজখবর রাখে এবং তার আপা পদ্মজার খোঁজখবর রাখে।
তো এরপরে এই হাওলাদার বাড়িতেই লিখন আবার ফিরে আসে এবং লিখন আরও একটা শুটিংয়ের কাজে এই সেম গ্রামে আসে। তো এই সুবাদে পদ্মজার সাথে তার দু একবার দেখা সাক্ষাৎ এবং কথা বলার সুযোগ হয় এবং লিখন দূর থেকেই পদ্মজার খোঁজ খবর নিতে থাকে। তো এক পর্যায়ে এই হাওলাদার বাড়িতে যে ছোট বোন রয়েছে, আমিরের ছোট বোন, সে এই বাড়ি থেকে পালিয়ে যায় এবং তার সাথে এই যে মগা এবং একটা কামলার বিয়ে হয়েছিল, সে কোনোভাবে সেটা মেনে নিতে পারেনি, রানী যার নাম। তো সে এক পর্যায়ে এই বাড়ি থেকে পালিয়ে যায়। তো তাকে খোঁজার জন্য সবাই বেরিয়ে পড়ে, বাড়ির যত পুরুষ আছে, যেমন রেদওয়ান এবং মসজিদ হাওলাদার, খলিল তার চাচা এবং আমির, সবাই বেরিয়ে যায়। তো সবাই বেরিয়ে যাওয়ার পর পদ্মজা সেই জঙ্গলের কথা মনে করে যে জঙ্গলে যে তার খুঁজতে হবে কী রহস্য রয়েছে সেই জঙ্গলে, হাওলাদার বাড়ি সেই জঙ্গলে। তো পদ্মজা একটা ছোট ছুরি নিয়ে সেই জঙ্গলের দিকে যায় এবং জঙ্গলটা অনেক গহীন জঙ্গল এবং অনেক সরু পথ, সে যাওয়ার সময় কোনো কিছু দিক রাস্তা কিছুই খুঁজে পায় না। তো এক পর্যায়ে সে কোনো এক জায়গায় কিছু আলগা ঘাস দেখতে পায় যেগুলো ছোঁয়া দিলেই উঠে যায়। তো এরপরে সেখানে একটা আগন্তকের এই উপস্থিতি লক্ষ্য করে পদ্মজা। তো তার সাথে ধস্তাধস্তি হয় এবং পদ্মজা কোনো রকমভাবে তাকে ছুরি দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে বাসায় ফিরে এসে এবং সেখানে অনেক কাটা থাকায় তার পা এবং জুতা খুলে পড়ে যাওয়ায় সে রক্তাক্ত হয়ে যায় এবং তার তখন হুঁশ থাকে না। সে আসলে সেখানে আমিরকে খুঁজতে গিয়েছিল বা সেখানে একটা রহস্য উন্মোচন করতে গিয়েছিল। এদিকে আমির হাওলাদার প্রায় 2 দিন হয়ে যায়, সবাই ফেরত এসেছে কিন্তু রানীকে খুঁজতে গেছে। তা আমির হাওলাদার ফিরে আসেনি। তো সে অনেক চিন্তিত হয়ে পড়ে, সেই জন্য সে জঙ্গলে গিয়েছিল। তো এভাবে অসুস্থ আসার পরে সে 2-3 দিন বিছানায় রেস্ট নেয় এবং তার শাশুড়ি তাকে সেবা শুশ্রূষা দিয়ে থাকে এবং তারপরে পদ্মজা আবার রেদওয়ানের কাছে যায় এবং জানতে চায় যে আমি হাওলাদার কোথায়, কিন্তু রেদওয়ান কোনো উত্তর দেয় না এবং সেখানে একটু ধস্তাধস্তি হয়ে যায়। পদ্মজার গায়ে টাচ করার চেষ্টা করে রেদওয়ান। তো সেখানে একটু মারামারি হয় এবং সেখানে বড় অভিভাবকরা এসে তাদেরকে থামিয়ে দেয়। তো পদ্মজা আবারও সেখানে তার মসজিদ হাওলাদার বা খলিল তাকে আঘাত করে, সেজন্য সে মাটিতে পড়ে যায় এবং আরও কিছুদিন অসুস্থ থাকে। তো অসুস্থ থাকার পর্যায়ে 2-3 দিন পর একদিন তবুও আমির হাওলাদার ফিরে আসছে না এবং রেদওয়ান সেখানে আসে এবং রেদওয়ান এসে বলে যে সে যদি আমির হাওলাদারের খোঁজ পেতে চায় তো সে যেন অবশ্যই রেদওয়ান যা বলবে সেটা মেনে নেয়। কিন্তু পদ্মজা কোনোভাবে মানতে রাজি নয়। তখন রেদওয়ান বলে যে তার শরীরে যে রক্ত লেগে আছে সেটা আমির হাওলাদারের রক্ত। পদ্মজার মাথা তখন বিগড়ে যায় এবং সে আবারও রেদওয়ানের সাথে ছুরি দিয়ে মারামারি শুরু করে এবং এক পর্যায়ে রেদওয়ান গুরুতরভাবে আহত হয়। তো এই পর্যায়ে পদ্মজার শাশুড়ি সে পারি না, সেখানে সে এই অবস্থা দেখে রেদওয়ানকে কোনো রকম ঢেকে দিয়ে পদ্মজাকে 3য় তলায় নিয়ে যায় এবং একটা রুমে তালাবদ্ধ করে রাখে যাতে অন্যরা তার ক্ষতি করতে পারে না। এদিকে মসজিদ হাওলাদার এবং খলিল হাওলাদার রেদওয়ানের এই অবস্থা দেখে পদ্মজাকে মারার জন্য খুবই রেগে যায় এবং সে রুমের কাছে যায় এবং দেখতে পায় ফারিনা বেগম সে রুমটা তালাবদ্ধ করে রেখেছে এবং সে চাবিটি সে কোনোভাবে দিচ্ছে না। তখন মসজিদ তার বৃদ্ধা স্ত্রীকে অনেক মারধর করে, তবুও চাবি বের করে না। এক পর্যায়ে তারা রেদওয়ানকে নিয়ে হসপিটালে যায় সেবা শুশ্রূষা দেওয়ার জন্য। তো এরপরে সেই ফারিনা বেগম অনেক অসুস্থ হয়ে পড়ে, এত মার খাওয়ার পরে সে চাবি দেয় না। তারপর একটা কাজের মেয়ে এবং ফারিনা মিলে দরজা থেকে পদ্মজাকে বের করে আনে এবং পদ্মজা কিছু ভাবতে পারছে না যে এখন কী থেকে কী করবে। সে তখন রহস্য ভেদ করার জন্য সোজাসুজি সেই জঙ্গলে চলে যায়, যে সে রেদওয়ানের কাছে শুনতে পেরেছে যে জঙ্গলে রয়েছে। তো পদ্মজা সেই জঙ্গলে আবারও 2য়বারের মতো প্রবেশ করে এবং কোনো কিছু টের পায় না এবং সেখানে সে মৃদুল এবং লিখনকে দেখতে পায় যারা পদ্মজার খোঁজ নিতে পিছনের জঙ্গল দিয়ে এসেছিল। তো পদ্মজা
সেই জঙ্গলে খোঁজাখুঁজিতে একটা পাহারাদারেরও নজরে পড়ে। পরে পাহারাদারকে সে ঘায়াল করে ফেলে এবং সে মাটিতে লুটে পড়ে। তো এক পর্যায়ে পদ্মজা কোনো এক জায়গায় সেই উন্মুক্ত ঘাস যেটা ধরলেই উঠে যায়, সেখানে ঘাস তুলতে তুলতে সে একটা দরজা আবিষ্কার করে ফেলে এবং দরজায় লাগানো তালায় সেই তার যে রুম্পা বাবিজার সাথে চলে গেল, তার স্বামী যে চাবিটা দিয়েছিল সেই চাবির মাধ্যমে সে দরজাটাও খুলে ফেলে। তো দরজা পেয়ে পদ্মজা হতবিম্ব হয়ে যায়, জঙ্গলের মাঝে এরকম একটা দরজা, এবং পদ্মজা সেই দরজা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে আরও একটি দরজা পায় এবং সেই দরজাটাও সে ওই চাবি দ্বারা খুলে ফেলে। এবং এবার সে যত ভিতরে যায় তত বেশি রহস্যময় সামনে তার খোলাসা হতে থাকে। তো এক পর্যায়ে আরও দুইটি দরজা পরে তারপর সে বাম দিকে যায়, যেটার কথা আসলে রুম্পা বলেছিল তাকে আগে। তো যাওয়ার পর ভিতরে কিছু মেয়েদের চিৎকার শুনতে পায়, তাদের আর্তনাদ শুনতে পায়, কেউ তাদেরকে অত্যাচার করছে। তো সে যেতে যেতে এবং সামনে চলে এসে পড়ে এবং সে সেখানে একটা পুরুষকে দেখতে পায়, শ্যাম বর্ণের পুরুষ, যার খালি গায়ে ছিল এবং পদ্মজার সেই শরীরটাকে চেনা চেনা লাগে। এবং সেই ফেসটি যখন পদ্মজার দিকে তাকায় তখন পদ্মজা সি বলে ওঠে। মানে তো প্রথম পার্টের উপন্যাসটা এই পর্যন্তই ছিল। তো এখানে লাস্টের দিকে বোঝানো হয় পদ্মজা তাকে চিনতে পেরেছে, সে ব্যক্তিটিকে প্রথম পর্বে খোলাসা করা হয়নি যে সেই ব্যক্তিটা আসলে কে। এটা দ্বিতীয় পর্বে আছে, আমি দ্বিতীয় পর্বেও একটা এক্সপ্লেনেশন বানাবো যদি এই প্রথম পর্বটা আপনাদের পছন্দ হয়। তো এই গল্প নিয়ে আরও প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করুন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।